ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সাথে একমত পোষণ করে শেখ হাসিনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, এবং উনি আদালতে ট্রায়াল ফেস করুন। ট্রায়াল ফেস করে যদি আদালত থেকে উনি যদি ইনোসেন্ট প্রমাণিত হয়ে রাজনীতি করতে চায়, রাজনীতি করতে পারে। হচ্ছে যে আগের আওয়ামী লীগের মন্ত্রীর সাথে বর্তমান মন্ত্রীদের তো ডিফারেন্সটা কি? উনি বলেছেন যে যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে, আমি সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তো ঠ্যাং ভেঙে দেওয়া হবে, যে এই ধরনের একজন মানে বক্তব্য যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মহোদয়ের মুখ থেকে এসে থাকে, তাহলে তো আমাদের যে আগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল, উনিও তো শেখ হাসিনার ভাষায় বলতেন, কেউ যদি আগুন দিতে আসে তাকে আপনি আগুনে নিক্ষেপ করো। এই সরকারের কাছ থেকে মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, কারণ এই সরকারটা গঠিত হয়েছে একটা বিপ্লবের মাধ্যমে। যদিও আমাদের ছাত্র সমন্বয়করা বলছে এটি একটা বিপ্লবী সরকার, এটা আমিও একমত, আমিও তাদের সাথে একমত পোষণ করি। যদিও সরকারটি অন্তর্বর্তীকালীন সরকার বা যে নির্বাচনকালীন সরকার, বাট দিস সরকার হ্যাজ বিন অ্যাচিভড বাই এ বিপ্লব, বাই এ রেভলিউশন। এখন এই সরকারের কাছ থেকে যেহেতু মানুষের এক্সপেকটেশন অনেক বেশি, কিন্তু এই সরকারের যে উপদেষ্টা পরিষদ যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ইতোমধ্যে কিন্তু খুব সমালোচিত হচ্ছে। কারণ এবং অনেকে বলছে এই সরকারটি হয়েছে এনজিও সরকার। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট, ওনারও কিন্তু মূলত কাজ কিন্তু এনজিও রিলেটেড ছিল, যেহেতু গ্রামীণ ব্যাংক অথবা গ্রামীণ ব্যাংকের মাধ্যমে যে ক্ষুদ্র ঋণ বা মাইক্রো ক্রেডিট, এটু ইন আদার ওয়ার্ডস এটা মানে শেষের দিকে ব্যাংকিং সেক্টরে গেলেও আগে কিন্তু এটাই এনজিও টাইপেরই ছিল। এখন একইভাবে অভিযোগ হচ্ছে যে ডক্টর ইউনুস ছাড়া আরো 7 জন কিন্তু এনজিওর সাথে জড়িত। ইভেন ডক্টর ইউনুসের সাথে যে ভদ্র মহিলাকে 6 মাসের জেল দেওয়া হয়েছিল, ওই যে নুরজাহান বেগম, উনি ওনার যে মামলায় ওনাকে জেল দেওয়া হয়েছিল সম্ভবত টেলিকম গ্রামীণ টেলিকম বা গ্রামীণ ট্রাস্ট, ওই কোম্পানি উনি ডাইরেক্টর এইচআর ছিলেন, মানে ওই যে রিক্রুটমেন্ট রিলেটেড ডিল করতেন। ওনাকেও 6 মাসের জেল দেওয়া হয়েছে। উনিও দেখলাম উপদেষ্টা হয়েছেন, এবং স্বাস্থ্য উপদেষ্টা, যদিও ওনার স্বাস্থ্য বিষয়ে ওনার কোনো এক্সপার্টাইজ আছে কিনা আমি জানি না, বাট আমি অ্যাটলিস্ট এইটুকু জানি শি ইজ নট অ্যান এমবিবিএস ডিগ্রি হোল্ডার। সে ডাক্তার না, বা ডাক্তারি এই পেশায় ওনার কোনো এক্সপার্টাইজ নাই। এটি ছাড়াও আমার আগের আলোচক যারা বলেছেন যে সাধারণত এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ সরকার, যে নামে অভিহিত করি না কেন আমরা, এতে যেহেতু রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড থাকে না, সেই ক্ষেত্রে আমরা বিগত কেয়ারটেকার গভর্নমেন্টের যে অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখেছি 1991, 1996, 2001 এবং 2008, সেখানে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টে যারা এসেছে তারা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন, ফরেন সার্ভিস, মিলিটারি, পুলিশ, ইভেন বিজনেস সেক্টর থেকেও এসেছে, সুশীল সমাজ থেকেও এসেছে, শিক্ষাবিদও এসেছে, বিচার বিভাগ থেকেও এসেছে। কিন্তু যাদেরকে আনা হয়েছে এবং তারা কিন্তু স্ব ফিল্ডে রেপুটেড ব্যক্তি ছিলেন, এবং দে হ্যাভ এ ভেরি গুড এক্সপার্টাইজ on on dealing with the day-to-day government activities and also the administrative matters. কিন্তু এই সরকারে আমি যেটা দেখলাম, আমি জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যানিং এ কি আছে। এই সরকারে মাত্র 2 জন সাবেক সরকারি কর্মকর্তাই এসেছে। একজন হচ্ছে ডক্টর সালেউদ্দিন আহমেদ, উনি বিসিএস প্রশাসন ক্যাডারের এবং পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। ওনাকে অর্থ মন্ত্রণালয় দেওয়া হয়েছে। জি, এটি ভালো, এটা একটা গুড চয়েস। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় জনাব তহিদ সাহেবকে দেওয়া হয়েছে, উনি একজন ক্যারিয়ার ডিপ্লোমেট, উনি ফরেন সেক্রেটারি ছিলেন, এবং আমি মনে করি এটাও একটি গুড চয়েস। আমাদের ডক্টর আসিফ নজরুল, যদিও উনি একজন শিক্ষাবিদ মূলত, বাট ওনার আইনের ডিগ্রি আছে। ওনাকে যদি এডুকেশন সেক্টরে দেওয়া হতো আমার মনে হয় যে এটা আরো ভালো হতো। ওনাকে এডুকেশন সেক্টরে দিয়ে হাসান আরিফ, যিনি সাবেক অ্যাটর্নি জেনারেল ছিলেন 111-এর সময়, এবং 111-এর সময় জনাব হাসান আরিফ কিন্তু অনেক যুগান্তকারী কয়েকটা স্টেপ নিয়েছিলেন, যেটি আপনার মাধ্যমে আমি জনগণকে একটু অবহিত করি। এই যে আমাদের সুপ্রিম কোর্টে, হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এবং এই সরকার শেখ হাসিনা পতনের সাথে সাথে চিফ জাস্টিস সহ 5 জন বিচারপতি পদত্যাগ করলেন, এবং আরো দাবি আসছে আরো আরো পদত্যাগ হতে হবে। এটি কিন্তু একটা লজ্জাজনক বিষয়। এবং এই লজ্জাজনক বিষয়টা কেন? এই বিষয়টি হচ্ছে
গত 16 বছরে হাইকোর্টে বিচারপতি নিয়োগের কোনো ধরনের ভাইবা প্রিলিমিনারি রিটেন পরীক্ষা নাই। শুধুমাত্র শুধুমাত্র আইনের উপর একটা ডিগ্রি থাকলে এবং আপনার বার কাউন্সিলে বা আপনার হাইকোর্টে 10 বছরের যদি প্র্যাকটিস থাকে এবং আপনি যদি আওয়ামী লীগ স্পেন্সার হয়ে থাকেন, তাহলে আপনি হাইকোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন। যেটা আমরা দেখেছি প্রধান বিচারপতি এই ছাত্র আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলনে উনি কিন্তু চারবার রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন এবং বিতর্কিত বক্তব্য করেছিলেন, এবং এটির কারণে কিন্তু এই এত হত্যাযজ্ঞ হয়েছে। এবং আমি আপনার টকশোতে বলেছিলাম যে প্রধান বিচারপতি শুধু পদত্যাগ করলে হবে না, ওনাকেও কিন্তু হত্যা মামলার আসামি উনি হতে পারেন। এখন এই সরকার ওনাকে হত্যা মামলার আসামি করবেন কিনা সেটা আমি জানি না, বাট উনি কিন্তু আমাদের দণ্ডবিধির 109 ধারার অ্যাবেটমেন্ট, যেটাকে বলা হয় অ্যাবেটমেন্ট বা প্ররোচনা, এবং এবং আমাদের দণ্ডবিধির 302 এবং 34 ধারা কমন ইন্টেনশন, এই কমন ইন্টেনশন 109, 34 এবং 302 ধারায় প্রধান বিচারপতিকেও হত্যা মামলার আসামি করা যাবে এবং করা উচিত বলে আমি একজন আইনজ্ঞ হিসেবে মনে করি। কারণ ওনার এই রাজনৈতিক বক্তব্যের কারণেই কিন্তু সরকার এত এত আস্ফলন পেয়েছিল, সরকার এত আসপদ্দা পেয়েছিল। কারণ সরকার ভেবেছিল যে প্রধান বিচারপতিকে আমরা যেভাবে বলবো, আমরা পুতুলটাকে যেভাবে নাচাবো, পুতুলটা ওইভাবেই নাচবে, এবং আমরা প্রধান বিচারপতির এই বক্তব্যতেও কিন্তু আমরা ওই ধরনের আলামত ইনগ্রেডিয়েন্টস আমরা পেয়েছি। আরেকটা বিষয়, আমি কেন হাসান আরিফ সাহেবের কথা বললাম, হাসান আরিফ সাহেব ওই সময় 111-এর সময় উনি এই এই বিচারপতি নিয়োগের ক্ষেত্রে উনি কিন্তু একটা অর্ডিন্যান্স জারি করেছিলেন, সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট কমিশন অর্ডিন্যান্স, এই টাইপের, যা এক্স্যাক্টলি আমার নামটা মনে নাই। সেটা হচ্ছে হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশনে বিচারপতি নিয়োগের ক্ষেত্রে একটি অর্ডিন্যান্স উনি জারি করেছিলেন, এবং অ্যাটর্নি জেনারেল এবং পিপি নিয়োগের ক্ষেত্রে একটি একটি অর্ডিন্যান্স উনি জারি করেছিলেন, অ্যাটর্নি সার্ভিস 2008। ইভেন আমাদের আদালত অবমাননা আইন, এবং যে কথায় কথায় আদালত বলে যে আমরা নাকি আদালত ঠিক আছে, আমরা অবমাননা আগে করেছি, উনি এবং কি করেছেন আপনি মনে করছেন যে উনি অ্যাপ্রোপ্রিয়েট, এখন আগে কি করেছেন এর তালিকা অনেক লম্বা, সেগুলি আমরা না শুনে এখন জি। যদি বলেন যে একটা আর বাকিদের ব্যাপারে আপনি মনে করেন যে সঠিক নাকি ব্যাঠিক, এর খুব ছোট্ট করে শেষ করবেন এই পর্যায়ে। আচ্ছা, আচ্ছা, এখন বাকি প্রত্যেকটা ওয়ান বাই ওয়ান অ্যাডভাইজারদেরকে নিয়ে বলতে গেলে অনেক সময় ওয়ান লাগবে, বাই ওয়ান বাট ওয়ান আপনি বাদ দিয়ে আপনি যেগুলো আলোচিত বললেন। এখন বিশেষ করে আজকে যে ব্রিগেডিয়ার সাখাওয়াতের ব্যাপারে আপনি কিছু বলবার আছে কিনা, কারণ তিনি তো আগে আচ্ছা, জি, নির্বাচন কমিশনার ছিলেন, তার বড় ধরনের ভূমিকাও ছিল, বিভিন্ন ধরনের প্রধান প্রধান দায়িত্বে খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব তিনি পালন করেছেন। তার কোনো অভিজ্ঞতার শেষ হবার কথা নয়, কিন্তু সকল সকল ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা থাকার কথা। কিন্তু আজকের যে ভূমিকা তিনি রেখেছেন বা তার কথাবার্তাতে অনেকেই অসন্তুষ্ট, বিশেষ করে যারা আন্দোলন করেছে সদ্য সাবেক সরকারের ব্যাপারে তিনি যে মন্তব্য করেছেন, এতে অনেকে অসন্তুষ্ট। যে তিনি যেগুলি বলেছেন এগুলি আসলে আপনি কি মনে করেন কিনা যে একেবারে অগ্রহণযোগ্য? তিনি তো বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু ব্যান হয়নি, সুতরাং আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগের নির্বাচন এবং রাজনীতি করবার অধিকার রয়েছে, তারা ঐতিহ্যবাহী দল, অনেক কথাই বলেছে। এইটিকে কেন নিতে পারছে না অনেকে? আচ্ছা, এখন উনি যে কথাটি বলেছেন, এটা এটা রাজনৈতিক ভাবে বা আইনগত ভাবে কোনো সমস্যা নাই, কিন্তু উনি যদি বলে থাকেন যে শেখ হাসিনা যদি ফেরত আসে, যদি তারা অর্গানাইজ হয়ে তারা আসতে পারে, এই ক্ষেত্রে আমি মনে করি যে এটা তো কোনো সমস্যা না। কিন্তু শেখ হাসিনা আসলে, শেখ হাসিনার বিরুদ্ধে তো হত্যাযজ্ঞ, খুন, মার্ডার, আপনার তো শত শত মামলা হবে, এবং ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও কিন্তু তার, বা আন্তর্জাতিক অপরাধ আদালতেও কিন্তু তার মামলা প্রক্রিয়াধীন, সেখানেও কিন্তু মামলা রুজু হবে। দেখো, শেখ হাসিনা যদি সাহস করে যদি আসে, এবং আমি মনে করি শেখ হাসিনার আসা উচিত, এবং এবং শেখ হাসিনা আমাদের বাংলাদেশের জনগণের আদালতেই কিন্তু তার বিচারটা হওয়া উচিত। কারণ তাকে যদি আপনি ভারতে রাখেন, তাহলে ভারত থেকে উনি কথা বলবেন, বোমবাস্টিং ওয়ার্ড ছড়াবেন, এবং আলটিমেটলি এটা গুজব ছড়িয়ে যাবে। এই ক্ষেত্রে আমি মনে করি উনি বাংলাদেশে এসে আদালতে সমর্পণ করুক, পুলিশের কাছে উনি আত্মসমর্পণ করুক, এবং ওনার যে হত্যাযজ্ঞ, খুন, গুম, এগুলো উনি বিচারের মুখোমুখি হোক। এবং আমি কিন্তু আপনাকে বলেছিলাম, এবং বাংলাদেশের যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল আইন এবং এই বিচার এবং আদালতটা কিন্তু রেডি আছে। শুধুমাত্র বিচারক পরিবর্তন করে দিলে এটা 3 থেকে 6 মাসে এই বিচার করা সম্ভব। এবং আমি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সাথে একমত পোষণ করে শেখ হাসিনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি, এবং উনি আদালতে ট্রায়াল ফেস করুন। ট্রায়াল ফেস করে যদি আদালত থেকে উনি যদি ইনোসেন্ট প্রমাণিত হয়ে রাজনীতি করতে চায়, রাজনীতি করতে পারে। আর আরেকটি কথা হচ্ছে,
আমি গত 3 দিন ধরে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে যেটা অবজার্ভ করলাম, উনি কিন্তু মিডিয়াতে বলেছেন যে আমি আমি বয়স্ক মানুষ, অসুস্থ মানুষ আর কত প্রশ্ন করবেন। এখন আমারও ধারণা ওনার বয়স 80+- এখন 80+- এই বয়সে উনি যদি অসুস্থ থাকেন, তাহলে ওনার এই উপদেষ্টার দায়িত্ব নেওয়াটা কতটুকু যৌক্তিক বা সমীচীন হয়েছে, এটি আমি আমি জনগণের উপর ছেড়ে দিলাম এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের উপরে ছেড়ে দিলাম। আর আরেকটি কথা হলো যে ওনার যে বক্তব্যগুলো, পুলিশের ভিতরেও দেখছি আমি অনেকটা নেগেটিভ রিয়াকশন আসছে। যেমন উনি যেহেতু সামরিক ব্যাকগ্রাউন্ডের লোক, এবং সামরিক সামরিক ব্যাকগ্রাউন্ডের যারা থাকে তাদের কিছু 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 টার্মিনোলজি আছে এবং তারা ওই লিমিটেশনের বাইরে যেতে পারে না। যেমন হুম। আপনি মেজর সিদ্দিক সাহেব আলোচক আছেন, ওনারও দেখবেন আলোচনার ভিতরে একটা একটা লিমিটেশনের ভিতর থাকে। যেমন ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব ভুলে গিয়েছেন যে মিলিটারি সার্ভিস এবং পুলিশ সার্ভিস এক জিনিস না। উনি কিন্তু পুলিশের উদ্দেশ্যে বলেছেন যে আগামী বৃহস্পতিবারের ভিতর যদি কেউ না আসে, তাহলে তাদেরকে ডেজার্টার হিসেবে ধরা হবে, পলাতক হিসেবে ধরা হবে। কিন্তু ডেজার্টার বা পলাতক এটা কিন্তু এটা ব্যবহার করা হয় শুধুমাত্র ওই যে মিলিটারি লতে, আর্মি, নেভি, এয়ারফোর্সের ক্ষেত্রে, এটা কিন্তু পুলিশের ক্ষেত্রে ধরা হয় না। তারপরে উনি আবার বলেছেন যে যদি আপনারা না আসেন, আমি এটা ধরে নিচ্ছি উনি পলাতক বলেছেন, হয়তোবা এই যারা আন্দোলনকারী আছে ওদেরকে একটু ভয় দিয়ে চাকরিতে আনার জন্য। কিন্তু তারপরে আবার উনি যেটা বলেছেন, যদি আপনারা না আসেন, তাহলে সেনাবাহিনীর যারা রিটায়ার্ড জেসিও বা আদার র্যাঙ্কসের আছে, ওরা বসে আছে, তাহলে ওদেরকে পুলিশে আত্মীকরণ করা হতে পারে বা করা হবে। এটা এটা ওই বলাতে আমি দেখেছি যে পুলিশের ভিতরে একটা নেগেটিভ রিয়াকশন হয়েছে যে উনি উনি কেন এই সেনাবাহিনীর আত্মীকরণ হবে, সেনাবাহিনীর কাজ আর পুলিশের কাজ তো এক নয়, এরকম আমি শুনতে পেয়েছি। আর আরেকটি কথা হলো যে উনি স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র উপদেষ্টা বক্তা, উনি যেভাবে কথা বলেছেন, যেমন আমার এক আত্মীয়, তিনি আত্মীয় এবং আমার একজন মুরব্বী, দুইজন আমাকে টেলিফোন করে বলেছে যে আগের আওয়ামী লীগের মন্ত্রীর সাথে বর্তমান মন্ত্রীদের তো ডিফারেন্সটা কি। উনি বলেছেন যে যদি কেউ সন্ত্রাসী কার্যকলাপ করে, আমি সেনাপ্রধানকে নির্দেশ দিয়েছি তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে। তো ঠ্যাং ভেঙে দেওয়া হবে যে এই ধরনের একজন মানে বক্তব্য যদি একজন স্বরাষ্ট্রমন্ত্রী বা স্বরাষ্ট্র মহোদয়ের মুখ থেকে এসে থাকে, তাহলে তো আমাদের যে আগের যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল আসাদুজ্জামান কামাল, উনিও তো শেখ হাসিনার ভাষায় বলতেন, কেউ যদি আগুন দিতে আসে তাকে আপনি আগুনে নিক্ষেপ করো, আর কেউ যদি আপনাকে আপনাকে লাঠি দিয়ে হত্যা করতে আসে, আপনি তার লাঠিটা কেড়ে নিয়ে হত্যা করেন। তাহলে আমি তো আসাদুজ্জামান কামাল যিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, ওনার সাথে তাহলে আমি তো ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের তো খুব বেশি পার্থক্য বা ডিফারেন্স আমি দেখছি না। এই কারণে আরেকটি যে কথাটা আপনি বললেন যে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে যখন জিজ্ঞাসা করা হয় তখন উনি ঘুরে ফিরে ইলেকশন নিয়ে বক্তব্য দেন, এটা কিন্তু উনার কিন্তু ম্যান্ডেট না। ইলেকশন হচ্ছে এলজিআরডির ফাংশন, এবং ইলেকশন কমিশন একটা আছে। সেক্ষেত্রে ইলেকশন কবে হবে কি হবে না, বা এলজিআরডি মন্ত্রী অথবা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে, মানে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই বক্তব্য আসা উচিত, এবং ওনাকে ইলেকশন রিলেটেড ওনাকে কিন্তু এই সরকারের মুখপাত্র হিসেবে নিয়োগ করা হয় নাই। এটি হচ্ছে যে সাইফুল সাগর, এটা ওনার দোষ না। সেটি হলো যে কেউ যখন কোনো একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, তখন সে আলোচনা করতে 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 তখন ওই বিষয়টা উনি একটু আলোচনা করতে কমফোর্ট ফিল করে। এই কারণে আমার কাছে মনে হয় যে ওনাকে যেই প্রশ্ন করা হোক না কেন, উনি হুম। ইলেকশনে প্রসঙ্গটা আনে। এবং আমি আপনার মাধ্যমে উনি যদি আমার বক্তব্য শুনে থাকেন বা ভবিষ্যতে যদি শোনেন, অথবা ওনার যদি কোনো অ্যাডভাইজার থাকেন, তাহলে আমি বলবো যে আপনি ইলেকশন রিলেটেড কোনো কথা আপনার না বলায় ভালো, কারণ এটা আপনার ম্যান্ডেট না। আপনি আইন শৃঙ্খলা নিয়ে কথা বলেন, এবং বাংলাদেশ পুলিশ এখনো পর্যন্ত ডিসঅর্গানাইজ। এখনো পর্যন্ত আপনার ডিস্ট্রিক্টে যে সমস্ত আমিল স্পেন্সার, এসপি, ডিআইজি, এডিশনাল আইজিপি ছিল, তারা কিন্তু স্টেশন থেকে, চাকরি কর্মস্থল থেকে পালিয়ে গিয়েছে, এবং তারা কিন্তু এখনো কর্মস্থলে আসেনি, এবং দুই একজন আসার চেষ্টা করছে। এবং যখন তারা আসছে তখন তাদের সহকর্মী বা জুনিয়রদের কাছ থেকে ধাওয়া খাচ্ছে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। কিন্তু এই গত 5 থেকে আজকে হলো 12 তারিখে 7 দিনে ওই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত কর্মকর্তা নিয়োগ করা হয় নাই। আর আপনি যে 15ই আগস্টের কথা বললেন, সেখানে এটি এই নিয়ে যে বলবেন, আমাদের যে এটি নিয়ে বলবেন, আমি আপনার কাছে শুনবো।